প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কার্তিক সরকার। আমি তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি একটি অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব গাণিতিক সমস্যা রেয়ামিলের একটি অঙ্ক। আমি এই গাণিতিক সমস্যাটি তোমাদের মাঝে আজকে সমাধান করে দেব। আশা রাখি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং সামনে খাতা কলম নিয়ে আজকের আলোচনাটি উপভোগ করবে। তো চলো শুরু করা যাক আজকের গাণিতিক সমস্যা রেয়ামিল পর্ব 3। এখন আমি তোমাদের সাথে এই অঙ্কটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সৃজনশীল আকারে প্রশ্নের সমাধানগুলো করে দেখাবো। তুমি ভালো মতো প্রথমে উদ্দীপকটি দেখে নাও, কি কি তথ্য রয়েছে আমাদের উদ্দীপকে। অঙ্কটি হচ্ছে শিউলি ট্রেডার্সের 2015 সালের 31 ডিসেম্বর তারিখে বিভিন্ন খতিয়ানের উদ্ধৃত্ত ছিল নিম্নরূপ। এখানে অনেকগুলো হিসাব রয়েছে। এখন এখান থেকে আমাকে বের করতে বলেছে কতে সমন্বিত ক্রয়ের পরিমাণ, খতে বলেছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, দ্যাট মিনস রেওয়া মিল করতে বলেছে, এবং গতে বলেছে মোট সম্পদ ও মোট দায়ের পার্থক্য নির্ণয় করতে। আমরা প্রথমে মোট সম্পদ বের করব, মোট দায় বের করব এবং মোট সম্পদ থেকে মোট দায় বাদ দিলে যেটা হবে সেটাই হবে পার্থক্য। এবার আমি ক নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছি। সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আমরা সমন্বিত ক্রয়ের সূত্রটি জানি। এই যে এখানে লক্ষ্য করো, সমন্বিত ক্রয় বের করতে গেলে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নেট ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিলেই আমাদের সমন্বিত ক্রয় বের হয়ে যাবে। আর এখানে নেট ক্রয় বের করার প্রসেসটা হচ্ছে পণ্য ক্রয়ের সাথে ক্রয় ফেরত বাদ দিব, ক্রয় বাদটা বাদ দিব, দ্যাটস অল। এর চেয়ে বেশি এখানে আর হবে না। আর্থিক বিবরণী যখন তুমি করবে তখন নেট ক্রয়ের সূত্রটি অনেক বড় হবে, কিন্তু রেওয়া মিল থেকে নেট ক্রয় বের করতে গেলে সর্বোচ্চ তুমি এই 3টি তথ্যই পাবে, এর চেয়ে বেশিও থাকবে না কখনোই। তো এখন আমি আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান খাতা কলমে লিখে তোমাকে করে দেখাবো। তুমি ভালো মতো উদ্দীপকটি আগে দেখে নাও। প্রথমেই আমি লিখব প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য প্রশ্নে দেওয়া ছিল 8,000 টাকা। 8,000 টাকা। এরপরে লিখব আমি পণ্য ক্রয়। আমি খুঁজে দেখব প্রশ্নে আমার পণ্য ক্রয় কত ছিল। আমার ছিল একদম শেষের দিকে পণ্য ক্রয় 75,000 টাকা। আমি এখানে 1 নম্বর ঘরে লিখব 75,000, কারণ এখান থেকে আমার ফেরত থাকলে বাদটা থাকলে বাদ দিতে হবে। এবার আমি পর্যায়ক্রমে খুঁজে দেখব কোথাও ক্রয় ফেরত ক্রয় বাদটা রয়েছে কিনা। হ্যাঁ, আমি খুঁজে দেখেছি এখানে ক্রয় বাট্টা নামে একটি হিসাব রয়েছে। টাকার পরিমাণ ছিল 5,900 টাকা। তাহলে আমরা বাদ দিব ক্রয় বাট্টা ছিল 5,900 টাকা। তাহলে 75,000 থেকে 5,900 বাদ দিব, মাইনাস 5,900 হলো 69,100 টাকা। এবার আমি প্রারম্ভিক মজুদ আর নেট ক্রয়, এটা হচ্ছে নেট ক্রয়, এখানে আমি বোঝার জন্য লিখে দেই নেট ক্রয়। আমরা যোগ করব, যোগ 8,000, 77,100 টাকা। 100 টাকা। এবার এখান থেকে যদি প্রশ্নে সমাপনী মজুদ পণ্য থাকে আমরা সেই অর্থটি বাদ দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে অবিকৃত মজুদ পণ্য 20,000 টাকা। এই অবিকৃত মজুদ পণ্যই হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্য। যে পণ্য এখনও বিক্রি করতে পারেনি তাকে বলা হয় অবিকৃত মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য। তাহলে আমরা এটা এখন বাদ দিব, বাদ সমাপনী মজুদ পণ্য। অবিকৃত মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য ছিল 20,000 টাকা। এবার আমি বাদ দেওয়ার পর দেখব কত থাকে।
57,100 টাকা হবে। এই হচ্ছে আমার সমন্বিত ক্রয়। এভাবেই আমাকে সমন্বিত ক্রয় বের করতে হবে। এবার আমি সমন্বিত ক্রয় নিয়ে একটি কথা বলি, সেটি হচ্ছে সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে হিসাবভুক্ত করতে বলে তাহলে আমি সমন্বিত ক্রয়কে কিন্তু রেওয়া মিলের ডেবিট দিকে লিপিবদ্ধ করব। এই অবস্থায় প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আমরা রেওয়া মিলে হিসাবভুক্ত করতে পারবো না। প্রারম্ভিক মজুত পণ্য যদি সমন্বিত করে রেওয়া মিলে হিসাবভুক্ত করি তাহলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে হিসাবভুক্ত হবে না। এই অবস্থায় সমাপনী মজুত পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, সমন্বিত ক্রয় রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। তবে আমাদের আজকের প্রশ্নে সমন্বিত ক্রয় রেওয়া মিলে হিসাবভুক্ত করতে বলেনি কোথাও, তাই আমি সমন্বিত ক্রয়কে রেওয়া মিলে হিসাবভুক্ত না করেই আমার সমাধান করব। এবার আমি চলে যাব আমার খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে আমাকে শিউলি ট্রেডার্সের হিসাবের গাণিতিক শুদ্ধ যাচাই করতে বলেছে, দ্যাট মিনস রেওয়া মিল করতে বলেছে। এখন আমি রেওয়া মিলগুলো পর্যায়ক্রমে একটি একটি করে ডেবিটে অথবা ক্রেডিটে যেটি যেখানে বসবে সেখানে লিখে দেখাবো। সবার প্রথমে রয়েছে ব্যাংক ওডি। এবার আমাকে একটু বুঝতে হবে ব্যাংক ওডি কথাটির মানে কি। ও মানে ওভার, ডি মানে ড্রাফট। ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট মানে হচ্ছে আমার ব্যাংকে যত টাকা জমা ছিল তার চাইতেও বেশি টাকা আমি তুলে ফেলেছি। এটা আমার ব্যাংকের কাছে আমার প্রতিষ্ঠানের একটি দায়। এটা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, যত টাকা জমা দিয়েছি তার চাইতেও বেশি টাকা আমি তুলে ফেলেছি, যার কারণে আমি প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধতার কারণে এই ব্যাংক ওডি হচ্ছে দায়, যা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। এবার তারিখ নিয়ে কথা বলি। আমার রেওয়া মিল 31 ডিসেম্বর 2015 এবং ব্যাংক ওডিটাও 31/12/2015, তাহলে এটা রেওয়া মিলে হিসাবভুক্ত হবে, কারণ ব্যাংক ওডি বা ব্যাংক ওভারড্রাফট হচ্ছে চলতি দায়। চলতি দায় বছরের শেষেরটি হিসাবভুক্ত হয়। যদি এটা 1/1/2015 বা অন্য কোনো তারিখ হতো 31/12 না হয়ে, তাহলে এটা কিন্তু রেওয়া মিলে হিসাবভুক্ত হতো না। এখন এটি হিসাবভুক্ত হবে যেহেতু রেওয়া মিল করছে ডিসেম্বর মাসের 31 তারিখে এবং ব্যাংক ওডিটাও ডিসেম্বর 31 তারিখে, তাই এটি আমি রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখব। টাকা ছিল 34,000। এরপরে রয়েছে ঋণের প্রাপ্ত সুদ। ঋণের আমি সুদ পেয়েছি, একে বলে প্রাপ্ত সুদ। ঋণ দিয়েছিলাম, সেখান থেকে আমি ঋণের সুদ পেয়েছি, এটা আমার প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আয়। সুদ পেলে আয় হলে রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখতে হবে। টাকার পরিমাণ ছিল 3,000, আমি 3,000 টাকা ক্রেডিট দিকে লিখব। এরপরে রয়েছে আয়কর। মালিক তার আয়ের উপর যে কর দেয় তাকে বলা হয় আয়কর। আয়কর দিলে প্রতিষ্ঠান থেকে মালিকের অধিকার কমে যায়। মালিকের অধিকার কমে যাওয়া মানে হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। মালিকানা সত্ত্ব হ্রাস পেলে রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয়, তাই আমি আয়কর লিখব রেওয়া মিলের ডেবিট দিকে। টাকার পরিমাণ ছিল 5,000, আমি 5,000 টাকা ডেবিট দিকে লিখব। এরপরে রয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ ছিল 8,000, এটা প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় ব্যয়, এটা আমরা ডেবিট দিকে লিখব 8,000। এরপরে আমরা যাব পরবর্তী হিসাব, ছিল শিক্ষানবিশ সেলামি। শিক্ষানবিশ সেলামি আমরা প্রশ্নে লক্ষ্য করি কত টাকা ছিল। শিক্ষানবিশ সেলামি ছিল 11,000 টাকা। শিক্ষানবিশ সেলামি মানে হচ্ছে কাউকে কোনো ট্রেনিং দেওয়ার মাধ্যমে যে অর্থ উপার্জন করে তাকে শিক্ষানবিশ সেলামি বলে, অর্থাৎ হাতে কলমে শিক্ষা দেওয়ার মাধ্যমে যে অর্থ উপার্জিত হয় তাকে শিক্ষানবিশ সেলামি বলা হয়। এটা প্রতিষ্ঠানের জন্য আয় হলে এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। টাকার পরিমাণ ছিল 11,000। এরপরে হচ্ছে রপ্তানি শুল্ক। বিদেশে যখন আমরা পণ্য বিক্রি করতে যাই তখন সরকারকে একটি ট্যাক্স দিতে হয়, সেটাকেই বলা হয় রপ্তানি শুল্ক। বিদেশে পণ্য পাঠানোর জন্য যখন আমরা সরকারকে ট্যাক্স দিব তখন এটা আমার প্রতিষ্ঠানের জন্য হবে ব্যয়, আর ব্যয় হলে এটা নিয়মিত ব্যয় হিসেবেই আমরা রেওয়া মিলের ডেবিট দিকে লিখব 7,600 টাকা। এরপরে ব্যাংক ঋণ। ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি 15,000 টাকা, এ কারণে আমি ব্যাংকের কাছে দায়বদ্ধ। ব্যাংকের কাছে দায়বদ্ধতার কারণে এটা হবে দায় এবং যা বসবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। টাকার পরিমাণ ছিল 15,000। তারপরে হচ্ছে পুস্তক ঋণ।
পুস্তক ঋণ মানে হচ্ছে দেনাদার। দেনাদারের বিকল্প একটি নাম হচ্ছে পুস্তক ঋণ। আমি ব্র্যাকেটে লিখে রাখি দেনাদার। প্রতিষ্ঠানের জন্য পুস্তক ঋণ বা দেনাদার হচ্ছে চলতি সম্পদ, যা বসবে রেওয়া মিলের ডেবিট দিকে। টাকার পরিমাণ ছিল 19,000। তারপরে আছে সুনাম। প্রতিষ্ঠানের জন্য সুনাম হচ্ছে একটি অদৃশ্য সম্পদ, পরিমাণ ছিল 25,000। সম্পদ যেহেতু, এটা আমরা ডেবিট দিকে লিখব। টাকার পরিমাণ 25,000। এরপরে যাব আমরা কলকবজা ও যন্ত্রপাতি। এটি প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী সম্পদ। টাকার পরিমাণ ছিল 49,000। সম্পদ হলে ডেবিট দিকে বসে। এরপরে যাব ভূমি ও দালান কোঠা। এটিও প্রতিষ্ঠানের জন্য একটি স্থায়ী সম্পদ। 3 লক্ষ টাকা ছিল। এটা লিখবো আমরা রেওয়া মিলের ডেবিট দিকে। যে কোনো সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। এরপর লিখবো আমরা ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার। আমরা জানবো ক্রয় খতিয়ানের জের মানে পাওনাদার, ব্যবসায়িক ঋণ বা প্রদেয় হিসাব, এভাবে বিভিন্ন নামে ডাকা যায়। তো এখানে আমরা ক্রয় খতিয়ানের জের প্রশ্নে দেখতে পাচ্ছি 33,000 টাকা, যা প্রতিষ্ঠানের জন্য দায়। তাই আমরা এটা লিখব রেওয়া মিলের ক্রেডিট দিকে 33,000 টাকা। এরপরে আছে প্রাপ্য বিল 36,000 টাকা। প্রাপ্য বিল, যে বিলের টাকা আমরা ভবিষ্যতে পাবো, এখনো পাইনি, তাকে বলা হয় প্রাপ্য বিল। পাবো বলে সম্পদ বলা হয়। এটা প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ, তাই এটা লিখতে হবে রেওয়া মিলের ডেবিট দিকে 36,000 টাকা। তারপরে রয়েছে প্রদেয় বিল, ঠিক প্রাপ্য বিলের উল্টো। প্রদেয় বিল মানে হচ্ছে যে বিলের অর্থ এখনো পরিশোধ করিনি, ভবিষ্যতে পরিশোধ করব, এমন বিলকে বলা হয় প্রদেয় বিল। পরিশোধ করার আগ পর্যন্ত আমি পাওনাদারদের কাছে দায়বদ্ধ, তাই এটা প্রতিষ্ঠানের জন্য একটি স্বল্পমেয়াদী দায়। টাকার পরিমাণ ছিল 4,600, তাই আমরা লিখছি ক্রেডিট পাশে, যেহেতু এটি চলতি দায়। হাতে নগদ তহবিল 1 তারিখে আমরা রেওয়া মিলের রুলস পড়ে জেনেছি প্রারম্ভিক চলতি সম্পদ রেওয়া মিলে হিসাবভুক্ত হয় না। তো এই হাতে নগদ তহবিলটা হচ্ছে চলতি সম্পদ এবং এটা 1 তারিখের চলতি সম্পদ, এটা রেওয়া মিলে হিসাবভুক্ত হবে না। তারপরে যাব প্রাথমিক ব্যাংক আমানত, ঠিক একই ব্যাখ্যা। প্রাথমিক ব্যাংক আমানত মানে হচ্ছে প্রাথমিক ব্যাংক জমা, আমানত মানে হচ্ছে জমা। সেই জমা কিন্তু আমার জন্য বছরের শুরুতে থাকাতে রেওয়া মিলে আমি হিসাবভুক্ত করতে পারছি না। যে কোনো প্রারম্ভিক চলতি সম্পদ রেওয়া মিলে হিসাবভুক্ত হবে না, সো এটি আমার হিসাবে অন্তর্ভুক্ত হবে না। এরপর লিখবো আমরা বেতন খরচ। বেতন খরচ প্রশ্নে দেওয়া ছিল 53,000 টাকা। খরচ যেহেতু বলেছে, এটা নিয়মিত ব্যয়। 53,000 টাকা আমরা রেওয়া মিলের ডেবিট দিকে লিখব। তারপরে রয়েছে অফিস ভাড়া। অফিস ভাড়া প্রতিষ্ঠানের মাসে মাসে দিতে হয়, যার কারণে এটি একটি মুনাফা জাতীয় ব্যয় বা নিয়মিত ব্যয়। ব্যয় হলে রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয়। টাকার পরিমাণ ছিল 5,400 টাকা। অফিস ভাড়া 5,400 টাকা। এরপরে বলেছে অবলোপনকৃত বিজ্ঞাপন 5,800 টাকা। অবলোপনকৃত বিজ্ঞাপন মানে হচ্ছে খরচ হয়ে যাওয়া বিজ্ঞাপন, অর্থাৎ চলতি বছরের বিজ্ঞাপন খরচকে বলা হয় অবলোপনকৃত বিজ্ঞাপন, যা প্রতিষ্ঠানের জন্য একটি মুনাফা জাতীয় ব্যয় বা নিয়মিত ব্যয়। ব্যয় হওয়ার কারণে এটা লিখবো আমরা রেওয়া মিলের ডেবিট পাশে 5,800 টাকা। এবার আমরা যাব অবিকৃত মজুদ পণ্যের কাছে। অবিকৃত মজুদ পণ্য আমরা আগেই বলেছি সমাপনী মজুদ পণ্যের আরেকটি বিকল্প নাম, যা রেওয়া মিলে সাধারণত হিসাবভুক্ত হয় না। তাই আমরা যদি হিসাবভুক্ত করতাম ডেবিট পাশে করতাম, কিন্তু আমাদের এই অঙ্কে অবিকৃত মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে হিসাবভুক্ত হবে না। এরপরে রয়েছে আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন। পণ্য কেনার সময় যে গাড়ি ভাড়া আমি দিয়ে এসেছি তাকে বলা হয় আন্তঃপরিবহন। আন্তঃপরিবহন প্রতিষ্ঠানের জন্য একটি নিয়মিত ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, তাই আমরা এটা লিখব ডেবিট পাশে। টাকার পরিমাণ ছিল 6,200 টাকা। 6,200 টাকা। এরপরে ছিল ক্রয় বাট্টা। ক্রয় বাট্টা ক্রয়কে কমিয়ে দেয়। ক্রয়কে কমিয়ে দেওয়া মানে হচ্ছে ব্যয় কমে যাওয়া। ব্যয় কমে গেলে এটা ক্রেডিট হয়। ব্যয় যখন বৃদ্ধি পায় তখন হয় ডেবিট, আর ব্যয় কমে গেলে হয় ক্রেডিট। সো ক্রয় বাট্টা হবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। টাকার পরিমাণ ছিল 5,900 টাকা।
এরপরে রয়েছে বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টার ঠিক উল্টো। বিক্রয় বাট্টা বিক্রয়কে কমিয়ে দেয়, বিক্রয়কে কমিয়ে দিলে আয় হ্রাস পায়, আয় হ্রাস পেলে হবে ডেবিট। সো বিক্রয় বাট্টা বসবে রেওয়া মিলের ডেবিট দিকে ৬,৫০০ টাকা। এরপরে রয়েছে ক্রয়। ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় ব্যয়। ৭৫,০০০ টাকা ছিল, রেওয়া মিলের ডেবিট দিকে বসবে ৭৫,০০০, কারণ যে কোনো ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে। বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় আয় বা নিয়মিত আয়। টাকার পরিমাণ ছিল ৯৫,০০০ টাকা, আয় হলে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, আমরা ৯৫,০০০ টাকা ক্রেডিট দিকে বসাবো। আমার সমস্ত রেওয়া মিল আইটেম লেখা শেষ হয়ে গেছে। এবার আমি খুঁজে দেখব আমার দুপাশ মিল ঘটে কিনা। যদি না মিলে তাহলে আমরা উপযুক্ত কারণ সহ সমাধান করার চেষ্টা করব। আমি রেওয়া মিলের দুই পাশ যোগ করে দেখলাম, ডেবিট দিকে এসেছে ৬,০১,৫০০ টাকা, ৬,০১,৫০০ টাকা। আর ক্রেডিট দিক যোগ করে দেখলাম হয়েছে ২,০১,৫০০ টাকা। এই অ্যামাউন্ট দুটো এসেছে, দুপাশ কিন্তু মিলেনি। আমরা যতটুকু নিয়ম জানি যে রেওয়া মিলের দুই পাশ যদি না মিলে আমরা সাময়িকভাবে অনিশ্চিত হিসাব লিখে মিলিয়ে দেই, তাহলে টাকা কিন্তু শর্ট পড়েছে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে যদি টাকা শর্ট পড়ে তাহলে আমরা অনিশ্চিত হিসাব এখানে লিখে আমরা ক্রেডিট দিকে পার্থক্যের টাকা লিখে দিব। ৬,০১,৫০০ থেকে ২,০১,৫০০ বাদ দিলে থাকে ৪,০০,০০০ টাকা। তাহলে পার্থক্য হচ্ছে ৪,০০,০০০ টাকা। এই ৪,০০,০০০ টাকা লিখবো আমরা এখানে, লিখলাম। এখন ক্রেডিট দিকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে আসে তাহলে আমাকে একটা বিশেষ হিসাব খুঁজে দেখতে হবে আমার এই সমাধানের মধ্যে মূলধন নামে কোনো হিসাব রয়েছিল কি না। যদি মূলধন না থাকে তাহলে কিন্তু ক্রেডিট পাশের পার্থক্যের এই টাকাকে অনিশ্চিত হিসাব না লিখে আমাকে কিন্তু মূলধন হিসাব নামে লিখতে হবে। আমি পুরো সমাধান খুঁজে দেখেছি, এই অঙ্কে কোনো মূলধন নামে কোনো হিসাব ছিল না। সো আমি এখানে কিন্তু পার্থক্য দেখেই অনিশ্চিত হিসাব লিখতে পারবো না। অনিশ্চিত হিসাব নর্মালি লেখার কথা ছিল যদি আমার রেওয়া মিলের ক্রেডিট দিকে মূলধন থাকতো, কিন্তু এই অঙ্কে কিন্তু আমার মূলধন নেই, তাই আমি অনিশ্চিত হিসাব লিখতে পারবো না। এই অনিশ্চিত হিসাব যেহেতু মূলধন নেই ক্রেডিট দিকে, আমি এই অনিশ্চিতের বিকল্প নাম এখন আমরা লিখব মূলধন, আর ব্র্যাকেটে লিখে দিব পার্থক্য। যদি মূলধন ক্রেডিট পাশে থাকতো পার্থক্যের টাকার নাম হতো অনিশ্চিত হিসাব। যেহেতু ক্রেডিট পাশে মূলধন নেই তাহলে পার্থক্যের টাকাটা মূলধন নামেই লিখতে হবে। এবার আমি আমার যোগফল লিখে দিব, দুপাশ সমান হয়ে গেছে। $৬,০১,৫০০ টাকা, এটার পাশে লিখে দিব মোট। আমার রেওয়া মিলের সমাধান করা শেষ হয়ে গেছে। এবার আমি যাব আমার পরবর্তী প্রশ্ন গ নম্বরে। আমার গ নম্বর প্রশ্নে বলেছে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ বের করতে। এবার আমি রেওয়া মিল থেকে খুঁজে খুঁজে দেখব কোনটি মোট সম্পদের মধ্যে পড়ে, কোনটি দায়ের মধ্যে পড়ে। এই যে ব্যাংক ওডি আমার দায়, তারপরে আমার এখানে লক্ষ্য করো ব্যাংক ঋণ রয়েছে দায়, পুস্তক ঋণ সম্পদ, সুনাম সম্পদ, কলকব্জা সম্পদ, ভূমি দালান কোঠার সম্পদ, ক্ষয়ক্ষতি এনার্জির পাওনাদার হচ্ছে দায়, তারপরে রয়েছে প্রাপ্য বিল আমার সম্পদ, প্রদেয় বিল দায়। এরপরে অবিকৃত মজুদ পণ্য রয়েছে আমার, যা রেওয়া মিল হিসাবভুক্ত হয়নি তবে উদ্দীপকে ছিল। আমাকে তো বলেনি রেওয়া মিলের আলোকে মোট সম্পদ মোট দায় করো, আমার যেহেতু কিছুই বলেনি আমি উদ্দীপকের আলোকে করব। উদ্দীপকে যেহেতু অবিকৃত মজুদ পণ্য ছিল 20,000 টাকা, এটাকেও আমি সম্পদ হিসেবে চিহ্নিত করে সম্পদ হিসেবে দেখাবো। এই ছিল আমার মোট সম্পদ এবং মোট দায়। এবার আমি ছকের মধ্যে এই তথ্যগুলো লিখে পার্থক্য দেখাবো। আমি এবার সম্পদ দায়গুলো রেওয়া মিল দেখে দেখে বসাচ্ছি। প্রথমে ছিল ব্যাংক ওডি, এটা লিখবো আমি দায় পাশে, ব্যাংক ওডি। ব্যাংক ওডির পরিমাণ ছিল আমাদের 34,000 টাকা। তারপরে আমার দায় পাশে আরও ছিল ব্যাংক ঋণ 15,000। আমি দায় পাশটা আগে করছি। ব্যাংক ঋণ ছিল 15,000 টাকা।
তারপরে দায় ছিল ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জের টাকা ছিল 33,000। তারপরে ছিল প্রদেয় বিল। প্রদেয় বিল ছিল, এই দায়গুলো কিন্তু আমরা সব ক্রেডিট দিকে খুঁজবো। 4,600 টাকা সব দায় আমি ক্রেডিট দিকে খুঁজবো। এই 4টা দায়ই ছিল। এবার আমরা সম্পদগুলো একটি একটি করে লিখব। সম্পদ খুঁজবো আমরা রেওয়া মিলের ডেবিট দিকে। প্রথমেই ছিল পুস্তক ঋণ, দ্যাট মিনস দেনাদার। পুস্তক ঋণ টাকার পরিমাণ ছিল 19,000। তারপরে ছিল সুনাম। সুনাম ছিল 25,000। তারপরে ছিল কলকবজা ও যন্ত্রপাতি। কলকবজা ও যন্ত্রপাতি ছিল 49,000 টাকা। তারপরে ছিল ভূমি ও দালান কোঠা 3 লক্ষ টাকা। তারপরে ছিল প্রাপ্য বিল 36,000 টাকা। লাস্ট ছিল অবিকৃত মজুদ পণ্য। অবিকৃত মজুদ পণ্য, দ্যাট মিনস সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। এই হচ্ছে আমার মোট সম্পদ। এবার আমি যোগ করে উভয় পাশের পার্থক্য দেখাবো। আমার মোট সম্পদের পরিমাণ হয়েছে 4,49,000 টাকা এবং মোট দায়ের পরিমাণ হয়েছে 86,600 টাকা। এখানে আমি মোট লিখে দিই। মোট। এবার আমি ছকের নিচে পার্থক্যটি দেখাবো। পার্থক্য ছিল 4,49,000 মাইনাস 86,600 টাকা। $4,49,000 মাইনাস 86,600 টাকা। পার্থক্য হচ্ছে আমাদের 3,62,400 টাকা। 3,62,400 টাকা। এই হলো আমার গ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।